হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল সাথে ডাব্লিউবিপি এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে 40টি করে হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি জিকে অভিযান এই নতুন সিরিজের মাধ্যমে। অলরেডি 12টা প্র্যাকটিস সেট করে ফেলেছি। আজকে আমরা 13 নম্বর প্র্যাকটিস সেট করব। 40টা হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তর সাথে প্রচুর প্রচুর এক্সট্রা নোটস দেখবো। খাকি ঊর্ধ্বকলের সেরা প্রস্তুতি এবং লড়াই আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে নিচ্ছি। প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করবে যেভাবে ক্লাসগুলো করানো হচ্ছে, এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য, এবং আমাদের অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, অন্যান্য বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো যাই হোক, গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে দেখব, তারপর আজকে ক্লাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো দেখব। দেখো, প্রথম প্রশ্ন ছিল হোমওয়ার্কের, ডটার অফ দ্য ইস্ট কার আত্মজীবনী? তো প্রত্যেকেই সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বেনজির ভুট্টো। তার আত্মজীবনী ছিল ডটার অফ দ্য ইস্ট। দ্বিতীয় যে হোমওয়ার্ক ছিল, সত্যজিৎ রায় কবে ভারতরত্ন পুরস্কার পান? তো সত্যজিৎ রায় কবে ভারতরত্ন পুরস্কার পান, এটারও সঠিক উত্তর প্রত্যেকে করেছিলে। সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, 1992 সালে সত্যজিৎ রায় ভারতরত্ন পুরস্কার পান। আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। মাদার টেরেসা কত সালে তিনি পান? তিনি পান 1980 সালে। অমর্ত্য সেন, যেটা অনেকবার পরীক্ষায় এসেছে, অমর্ত্য সেন পান কত সালে? 1999 সালে। লতা মঙ্গেশকর, লতা মঙ্গেশকর তিনি কত সালে পান? 2001 সালে। ওকে, এবার আমরা আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখব। দেখো, প্রথম প্রশ্ন সায়েন্সের উপর থেকে, পরমাণুর ব্যাস মাপা হয় নিচের কোন এককে? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হবে। তো পরমাণুর ব্যাস মাপা হয়ে থাকে অপশন বি, ফার্মি এককে। দেখো, ফার্মি, এক ফার্মি সমান 10⁻⁻15 মিটার। এটা হচ্ছে 15। ওকে, ভালো করে দেখবে একটু। 10⁻⁻15 মিটার পরমাণু ও নিউক্লিয়াসের মাপের জন্য ব্যবহৃত হয় এই এককটি। তারপর দেখো অ্যামস্ট্রং, এক অ্যামস্ট্রং সমান 10⁻10 মিটার। সাধারণত এটাও পরমাণু ব্যাস মাপার জন্য ব্যবহৃত হয়ে থাকে। তারপর দেখো পিকোমিটার, এক পিকোমিটার সমান 10⁻12 মিটার। এটা হচ্ছে আণবিক দূরত্বের জন্য ব্যবহৃত হয়ে থাকে। তারপর দেখো ন্যানোমিটার, 1 ন্যানোমিটার সমান 10⁻9 মিটার, ন্যানো প্রযুক্তিতে ব্যবহৃত হয়ে থাকে। মাইক্রোমিটার, 1 মাইক্রোমিটার সমান 10⁻6 মিটার, কোষের আকার মাপার জন্য উপযুক্ত। তো এই যে ইউনিটগুলো, মিটার সাথে অ্যামস্ট্রং, মিটারের সাথে ফার্মি, মিটারের সাথে ন্যানোমিটার, মাইক্রোমিটার, এগুলো কিন্তু পরীক্ষাতে এসে থাকে। একটু ভালোভাবে এই লিস্টটা দেখে নেবে। 2 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতের মনু কাকে বলা হয়ে থাকে? নিচের কোন ব্যক্তিকে আধুনিক ভারতের মনু বলা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, বি আর আম্বেদকরকে। দেখো, বি আর আম্বেদকর ভারতীয় সংবিধানের প্রধান রূপকার, দলিত সম্প্রদায়ের অধিকারের রক্ষাকারী। তারপর দেখো জওহরলাল নেহেরু, তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং তাকে কি বলা হয়ে থাকে? আধুনিক ভারতের নির্মাতা বলা হয়ে থাকে। তারপর দেখো সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের একত্রীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সেই জন্য তাকে লৌহ মানব বা লৌহ পুরুষ নামেও তিনি পরিচিত। মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা, তাকে অহিংসার প্রতীক বলা হয়ে থাকে, এবং আর কি বলা হয়? জাতির জনক তাকে বলা হয়ে থাকে, বা রাষ্ট্রপিতাও বলা হয়ে থাকে। তারপর দেখো রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি, সংবিধান সভার তিনি সভাপতি ছিলেন। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, কবে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেয়া হয়? ইংরেজিতে কি বলা হয়ে থাকে? ডাইরেক্ট অ্যাকশন ডে।
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এর ফলে কি হয়, গ্রেট কলকাতা কিলিং। তো ডাইরেক্ট অ্যাকশন ডে ডাক দেওয়া হয় অপশন এ 16ই আগস্ট। কোন সালে হয় এটি? 1946 সাল। দেখো, প্রত্যক্ষ সংগ্রাম 1942 সালে। আচ্ছা, এটা প্রত্যক্ষ সংগ্রাম নয়, এটা একটু ভুল হয়েছে, এটা হবে ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলন, ঠিক আছে। ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেন। আইন অমান্য আন্দোলন 1930 সালে হয় এবং লবণ সত্যাগ্রহের মাধ্যমে এটি শুরু হয়। অসহযোগ আন্দোলন 1920 সালে গান্ধীজির নেতৃত্বে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শুরু হয় এবং খিলাফত আন্দোলন শুরু হয় 1919 থেকে 1924 সাল পর্যন্ত চলে মুসলিম সম্প্রদায়ের সমর্থনে গান্ধীজির নেতৃত্বে। 4 নম্বর প্রশ্ন, লাল বাহাদুর শাস্ত্রীর সমাধি নিচের কোন স্থানে অবস্থিত রয়েছে, বা লাল বাহাদুর শাস্ত্রীর সমাধি কি নামে পরিচিত? চারটি অপশন। তো সঠিক উত্তর হবে অপশন বি, বিজয় ঘাট নামে পরিচিত রয়েছে লাল বাহাদুর শাস্ত্রীর সমাধি। দেখো, বিজয় ঘাট লাল বাহাদুর শাস্ত্রীর সমাধি, ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি ছিলেন। তারপর দেখো রাজঘাট, মহাত্মা গান্ধীর সমাধি দিল্লিতে অবস্থিত। তারপর দেখো শান্তিবন, জওহরলাল নেহরুর সমাধি। শক্তিস্থল, ইন্দিরা গান্ধীর সমাধি। বীরভূমি, রাজীব গান্ধীর সমাধিস্থল। তো বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের যে সমাধিস্থলের কি নাম বা কোথায় অবস্থিত সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। 5 নম্বর প্রশ্ন, ভগৎ সিং কত সালে মারা যান, নিচের কোন সালে? তো সঠিক উত্তর হবে অপশন বি, 1931 সালে ভগৎ সিং মারা যান। দেখো ডিটেলসে, ভগৎ সিং 1931 সালে লাহোর ষড়যন্ত্র মামলায় তার ফাঁসি হয় 23শে মার্চ। তারপর দেখো চন্দ্রশেখর আজাদ মারা যান 1931 সালে আলফ্রেড পার্কে পুলিশের সাথে সংঘর্ষে মৃত্যু হয়। সুখদেব তিনি মারা যান 1931 সালে, ভগৎ সিং এর সাথেই তার ফাঁসি হয়। রাজগুরু 1931 সালে ভগৎ সিং এর সাথেই তার ফাঁসি হয় এবং এই রাজগুরু, সুখদেব এবং ভগৎ সিং লাহোর ষড়যন্ত্র মামলায় তিনজনেই দোষী সাব্যস্ত হন এবং তাদের ফাঁসি দিয়ে দেয় ব্রিটিশ সরকার। তারপর দেখো লালা লাজপত রায় 1928 সালে লাঠি চার্জের কারণে মৃত্যু হয়। যখন সাইমন কমিশন এসেছিল, তো গো ব্যাক সাইমন যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের সময় লালা লাজপত ফ্রন্টে থেকে প্রতিবাদ করছিলেন এবং পুলিশের লাঠি চার্জে 1928 সালে লালা লাজপত রায় মারা যান। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য, সামনেই তোমাদের ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল পরীক্ষা আসছে। তো 70 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হচ্ছে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে, খুবই স্বল্প মূল্যে পাবে এবং পরীক্ষার সিলেবাস ও এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় অর্থাৎ জেনারেল নলেজ, ইংরেজি, গণিত এবং রিজনিং এর সম্পূর্ণ প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ভিডিও ক্লাস, তার উপর থেকে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু ডেট তোমরা পাবে। পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, ডাবের জলে নিচের কোন হরমোন থাকে? ভিভিআই করো প্রশ্নটিকে। তো নিচের কোন হরমোনটি বা উদ্ভিদ হরমোনটি বিশেষ করে বলা যেতে পারে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কাইনিন। এই উদ্ভিদ হরমোনটি ডাবের জলে থাকে। অ্যাকচুয়ালি পুরো নাম কি? সাইটোকাইনিন। ওকে, দেখো কাইনিন নারকেলের জলে উপস্থিত এবং কোষ বিভাজনে উৎসাহিত করে। বাকি যে উদ্ভিদ হরমোনগুলো রয়েছে একটু দেখে নাও। দেখো অক্সিন উদ্ভিদের বৃদ্ধি এবং প্রসার নিয়ন্ত্রণ করে। তারপর দেখো জিব্বেরেলিন বীজের অঙ্কুরোদ্গম এবং কাণ্ডের প্রসারণে সহায়ক হয়ে থাকে। তারপর দেখো অ্যাবসিসিক অ্যাসিড উদ্ভিদের সুপ্তাবস্থা এবং চাপ সহনশীলতা নিয়ন্ত্রণ করে। ইথিলিন এটা ফল পাকানো এবং পাতা ঝরানোর জন্য দায়ী হয়ে থাকে। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। 7 নম্বর প্রশ্ন, কালো গান্ধী কাকে বলা হয়? নিচের কোন ব্যক্তিকে?
তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন, নেলসন ম্যান্ডেলাকে কালো গান্ধী বলা হয়ে থাকে। এবং মনে রাখবে 1990 সালে তাকে কি দেওয়া হয়, ভারত রত্ন পুরস্কার দেওয়া হয়। দেখো, নেলসন ম্যান্ডেলা কে ছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য বিরোধী নেতা, ঠিক আছে, তিনি ছিলেন কালো গান্ধী। তারপর দেখো মার্টিন লুথার কিং কে ছিলেন, মার্টিন লুথার কিং জুনিয়র আমেরিকান নাগরিক অধিকারের আন্দোলনের নেতা। কফি আনান কে ছিলেন জাতিসংঘের প্রাক্তন মহাসচিব। বারাক ওবামাকে সকলেই চেনো, আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি। তারপর দেখো ডেসমন্ড টুটু কে ছিলেন দক্ষিণ আফ্রিকার শান্তি আন্দোলনের নেতা এবং একজন নোবেল বিজয়ী। 8 নম্বর প্রশ্ন, ব্রজাঙ্গনা এই কাব্যটি নিচের কোন সাহিত্যিকের লেখা? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মাইকেল মধুসূদন দত্তের লেখা ব্রজাঙ্গনা। দেখো মাইকেল মধুসূদন দত্ত আর কি লিখেছেন, মেঘনাদ বধ কাব্য এবং ব্রজাঙ্গনা। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা করা কিছু গুরুত্বপূর্ণ কালজয়ী হচ্ছে কাব্যগ্রন্থ, দেখো গীতাঞ্জলি, তিনি নোবেল বিজয়ী কবি। কাজী নজরুল লিখেছেন বিদ্রোহী, তিনি জাতীয় কবি হিসাবে পরিচিত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন আনন্দমঠ, বন্দে মাতরম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন দেবদাস, পরিণীতা, এগুলো উপন্যাস। 9 নম্বর প্রশ্ন, শিলাদার নামক সেনাবাহিনী কার তৈরি? তো সঠিক উত্তর হবে অপশন বি, শিবাজির তৈরি শিলাদার নামক সেনাবাহিনী। 10 নম্বর প্রশ্ন, সাচ্চা বাদশাহ এই উপাধিটা কে গ্রহণ করেছিলেন? নিচের কোন শিখ গুরু? তো সঠিক উত্তর হবে দেখে নাও অপশন বি, গুরু হরগোবিন্দ এই সাচ্চা বাদশাহ উপাধিটা গ্রহণ করেছিলেন। দেখো, গুরু হরগোবিন্দ ছিলেন ষষ্ঠ শিখ গুরু, তিনি সাচ্চা বাদশাহ উপাধি গ্রহণ করেন। গুরু নানক ছিলেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা। তারপর দেখো গুরু তেগ বাহাদুর ছিলেন নবম শিখ গুরু, ধর্ম রক্ষার জন্য শহীদ হন। গুরু গোবিন্দ সিং ছিলেন দশম শিখ গুরু, খালসা পন্থ প্রতিষ্ঠা করেন। এবং গুরু অমর দাস তিনি তৃতীয় শিখ গুরু, যিনি গোল্ডেন টেম্পল নির্মাণ করেছিলেন। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, তোমাদের সামনে WBSI মেন পরীক্ষা, তো সেই জন্য ডবল স্টার 50 দিনের ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে খুবই স্বল্প মূল্যে পাবে, এবং এসআই পরীক্ষার মেন পরীক্ষার ডেসক্রিপটিভ প্যাটার্নে রয়েছে, সেই জন্য আমাদের ব্যাচ কোর্সে সম্পূর্ণ ডেসক্রিপটিভ প্যাটার্নেই তোমরা ক্লাস পাবে, সম্পূর্ণ এক্সামের সিলেবাস ভিত্তিক, অর্থাৎ জিকে, গণিত, রিজনিং, ইংরেজি এবং বাংলার সম্পূর্ণ ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাস পাবে, সাথে নেক্সট প্রিলিড প্রস্তুতিও তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেটা প্রস্তুতি নেওয়ার জন্য, বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এখনই যুক্ত হয়ে যাও। 11 নম্বর প্রশ্ন, মারাঠা শাসকদের প্রধানমন্ত্রীদের কি বলা হতো? সঠিক উত্তর হবে অপশন বি, পেশোয়া বলা হতো। 12 নম্বর প্রশ্ন, এসআই পদ্ধতিতে লিন তাপের একক নিচের কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশানে জুল পার কেজি, এটা হয়ে যাবে এসআই পদ্ধতিতে লিন তাপের একক। দেখো, জুল পার কেজি লিন তাপের এসআই একক, শুধু জুল সেটা হচ্ছে শক্তির এসআই একক, ক্যালোরি পার গ্রাম এটা হচ্ছে লিন তাপের সিজিএস একক, ওয়াট এটি হয়ে যাবে শক্তির হার বা পাওয়ারের এসআই একক, আর যখন হবে কিলো জুল পার কেজি সেটা হচ্ছে বৃহৎ মাপের লিন তাপের পরিমাপের জন্য কিলো জুল এটি ইউজ করা হয়ে থাকে। 13 নম্বর প্রশ্ন, টুথব্রাশ কোন শ্রেণীর লিভার? টুথব্রাশে কি হয়ে থাকে, এই ধরো টুথব্রাশ, তার মানে এইদিকে আমরা কি করছি, বল প্রযুক্ত করছি,
এবং এই দিকে হচ্ছে আমরা হাত ধরে থাকি, আর মাঝখানটাকে আমরা যদি কি বলে থাকি, ফালক্রাম। তো এই রকম অবস্থা থাকলে কি হবে, মাঝখানে ফালক্রাম, একদিকে লোড আর একদিকে বল ফোর্স। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে প্রথম শ্রেণীর লিভার। দেখো প্রথম শ্রেণীর লিভার কাকে বলবো, দেখো ফালক্রাম বল ও লোডের মাঝে থাকে, যেমন টুথব্রাশ এবং কাঁচি। আচ্ছা, দ্বিতীয় শ্রেণীর লিভার আমরা কাদের বলবো, লোড যেখানে ফালক্রাম এবং বলের মাঝে থাকে, যেমন নাট ক্র্যাকার। আচ্ছা, তৃতীয় শ্রেণীর লিভার আমরা কাদের বলবো, বল ফালক্রাম এবং লোডের মাঝে থাকে, যেমন ফোর্সের। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে হাতের বাহু, সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। ঠিক আছে, এছাড়া কেমন উদাহরণ রয়েছে দেখো, চিমটে তৃতীয় শ্রেণীর লিভার এবং হাতুড়ি প্রথম শ্রেণীর লিভার। ওকে, তো আশা করি বুঝতে পেরেছ। 14 নম্বর প্রশ্ন, 1 জুল সমান কত ক্যালোরি? সঠিক উত্তর অপশানে 0.24 ক্যালোরি হয়ে যাবে 1 জুল সমান। দেখো 1 জুল সমান অ্যাকচুয়ালি 0.2388, এত কিছু জানার দরকার নেই, প্রায় 0.24। 1 ক্যালোরি সমান কত জুল? তো 1 ক্যালোরি সমান 4.18 জুল, এটাকেও আমরা কি বলে থাকি শর্টে, প্রায় 4.2 জুল। আচ্ছা, কিলো ক্যালোরি, 1 কিলো ক্যালোরি সমান 1000 ক্যালোরি। আচ্ছা, মেগাজুল, 1 মেগাজুল সমান 10⁶ জুল। শক্তি রূপান্তর, জুল এবং ক্যালোরি হচ্ছে শক্তির একক, জুল হচ্ছে এসআই একক আর ক্যালোরি হচ্ছে সিজিএস একক। 15 নম্বর প্রশ্ন, কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে কম? 4টি অপশন রয়েছে, তো এটা মনে রাখা ছাড়া কোনো উপায় নেই, কেননা প্রত্যেকটা পদার্থের তো আর আপেক্ষিক তাপ মনে রাখা সম্ভব নয়। তো এখানে যে কটা অপশন রয়েছে, সব থেকে কম আপেক্ষিক তাপ অপশন বি, পারদ। আর জলের কি সব থেকে বেশি আপেক্ষিক তাপ। 16 নম্বর প্রশ্ন, সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? একদম ইজি প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 0 ডিগ্রি সেলসিয়াস। দেখো একটু কনভার্সন গুলো দেখে নেবো। সেলসিয়াসের নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি, বরফের গলনাঙ্ক। সেলসিয়াস স্কেলের উচ্চ স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক সেটা হচ্ছে 273.15 কেলভিন, এটা হচ্ছে কি পরম শূন্য স্কেল বা পরম শূন্য টেম্পারেচার। ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? সেটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট এবং উচ্চ স্থিরাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট। এবং র্যাঙ্কিন বলে একটি হচ্ছে স্কেল রয়েছে, ফারেনহাইটের পরম স্কেল, অর্থাৎ 0 ডিগ্রি আর সমান হচ্ছে -459.67 ডিগ্রি ফারেনহাইট। ওকে, তো র্যাঙ্কিনটা অতটা আসে না, কেলভিন এবং ফারেনহাইটটা কিন্তু ইম্পর্টেন্ট। 17 নম্বর প্রশ্ন, লর্ড ডালহৌসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন, নিচের কোন সালে? লর্ড ডালহৌসি কিসের মাধ্যমে অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন? সত্য বিলোপ নীতি, এবং সত্য বিলোপ নীতির মাধ্যমে শুধু অযোধ্যা নয়, অনেকগুলো রাজ্য অধিগ্রহণ করেছিলেন একের পর এক। তো অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন অপশন এ 1856 সালে। তো দেখো অযোধ্যা 1856 সালে ডালহৌসি ডক্ট্রিন অফ ল্যাপস বা সত্যবিলোপ নীতির অধীনে চলে আসে। ঝাঁসি আসে 1853 সালে, নাগপুর আসে 1854 সালে, ঠিক আছে, পাঞ্জাব আসে 1849 সালে, সাতারা হচ্ছে সর্বপ্রথম আসে, ঠিক আছে, সর্বপ্রথম। দেখো প্রথম রাজ্য হিসাবে ডক্ট্রিন অফ ল্যাপসের প্রয়োগ হয় কোথায়? সাতারাতে 1848 সালে। এই সালটাকে কিন্তু মনে রাখবে, পরীক্ষাতে প্রশ্ন আসে যে ডক্ট্রিন অফ ল্যাপস বা সত্যবিলোপ নীতির প্রথম শিকার কে হয়, সেটা হচ্ছে সাতারা 1848 সালে। 18 নম্বর প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, 1929 সালে।
দেখো, মিরাট ষড়যন্ত্র মামলা 1929 সালে শুরু হয়। ব্রিটিশ বিরোধী কমিউনিস্ট নেতাদের বিচার এখানে হয়। লাহোর ষড়যন্ত্র মামলা হয় 1929 সালে। ভগৎ সিং এবং তার সঙ্গীদের বিচার হয় এবং আমরা একটু আগেই দেখলাম ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবকে 1931 সালে ফাঁসি দেয়া হয়। কাকরি ষড়যন্ত্র মামলা হয় 1925 সালে। রামপ্রসাদ বিসমিল এবং আসাফুল্লাহ খান এই মামলার সাথে জড়িত ছিলেন। আলিপুর বোমা মামলা 1908 সালে হয়। অরবিন্দ ঘোষ এবং বারীন্দ্র ঘোষ এতে অভিযুক্ত ছিলেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয় 1930 সালে সূর্য সেনের নেতৃত্বে। 19 নম্বর প্রশ্ন, তারা মাছের গমন অঙ্গের নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি, নালীপথ তারা মাছের গমন অঙ্গের নাম। দেখো, নালীপথ তারা মাছের গমন অঙ্গের নাম। সাইফন এটা হচ্ছে অক্টোপাসের গমন অঙ্গ এবং শ্বাস প্রশ্বাসের অঙ্গ। প্ল্যাকড এটা হচ্ছে মাছের ত্বকের সংবেদী একটি অঙ্গ। টেন্টাকল এটা হচ্ছে স্কুইড বা অক্টোপাসের শিকার ধরার অঙ্গ। 20 নম্বর প্রশ্ন, কোষের কোন অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে? তো সঠিক উত্তর হবে অপশন সি, রাইবোসোম। রাইবোসোমকে কি বলা হয় থাকে? কোষের প্রোটিন ফ্যাক্টরি। কোষের প্রোটিন ফ্যাক্টরি। মাইটোকন্ড্রিয়াকে কি বলা থাকে? শক্তিঘর কোষের। গলগি বডিকে কি বলা হয় থাকে? ট্রাফিক পুলিশ। কোষের ট্রাফিক পুলিশ বলা হয় থাকে গলগি বডিকে। এবং লাইসোজোমকে কি বলা হয় থাকে? আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ অফ সেল। ওকে, নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, সংবিধানের অষ্টম তফসিলে আলোচ্য বিষয় কি কি? টোটাল 12টা তফসিল রয়েছে। মোট তো তার মধ্যে অষ্টম তফসিলে আলোচ্য বিষয় কি কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আঞ্চলিক ভাষা সমূহ। দেখো, অষ্টম তফসিলে কি রয়েছে? 22টি আঞ্চলিক ভাষা তালিকাভুক্ত রয়েছে। প্রথম তফসিলে রয়েছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকা। সপ্তম তফসিলে রয়েছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বিভাজন। নবম তফসিলে রয়েছে পঞ্চায়েত এবং নগরপালিকার ক্ষমতা। দশম তফসিলে রয়েছে দলত্যাগ আইন, দলত্যাগ বিরোধী আইন। 22 নম্বর প্রশ্ন, গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? সঠিক উত্তর অপশন সি, সঙ্গীতে। দেখো, গ্র্যামি সঙ্গীত শিল্পে প্রদান করা হয় আমেরিকান ন্যাশনাল একাডেমি থেকে। অস্কার পুরস্কার চলচ্চিত্রের ক্ষেত্রে। পুলিৎজার পুরস্কার সাংবাদিকতা এবং সাহিত্যে প্রদান করা হয়। নোবেল পুরস্কার শান্তি, বিজ্ঞান এবং সাহিত্যে। এমি টেলিভিশন শিল্পে প্রদান করা হয় তাকে। 23 নম্বর প্রশ্ন, কোন গাছের কাঠকে সজারু কাঠ বলা হয় তাকে? 4টি কাঠ রয়েছে, তো কোন গাছের কাঠকে সজারু কাঠ বলা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, নারকেল গাছের কাঠকে। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, ভদ্রা পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত? উত্তর তো করেই দেওয়া রয়েছে নিচে। তো সঠিক উত্তর অপশন বি, কর্ণাটক। দেখো, ভদ্রা পরিকল্পনা কর্ণাটকে কোন নদীর উপর? ভদ্রা নদীতে। জলবিদ্যুৎ এবং একটি সেচ প্রকল্প। নাগার্জুন সাগর প্রকল্প রয়েছে অন্ধ্রপ্রদেশে কৃষ্ণ নদীর উপর। হীরাকুদ প্রকল্প রয়েছে উড়িষ্যাতে মহানদীর উপর। ভাকরা নাঙ্গাল প্রকল্প রয়েছে পাঞ্জাবে সুদলেজ বা শতদ্রু নদীর উপর। তেহেরি প্রকল্প রয়েছে উত্তরাখণ্ডে ভাগীরথী নদীর উপর। হীরাকুদ লংগেস্ট ড্যাম, ভাকরা নাঙ্গাল লার্জেস্ট ড্যাম অর্থাৎ বৃহত্তম, আর তেহেরি হচ্ছে হাইয়েস্ট ড্যাম। ওকে, 25 নম্বর প্রশ্ন, ব্রাজিলের রাজধানীর নাম কি?
তো সঠিক উত্তর হবে অপশন সি, ব্রাসিলিয়া। 26, অরণ্যের দিনরাত্রি উপন্যাসের রচয়িতাকে? তো সঠিক উত্তর হবে অপশন এ, সুনীল গঙ্গোপাধ্যায়। দেখো, সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছেন অরণ্যের দিনরাত্রি, প্রতিদ্বন্দ্বী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন দেবদাস পরিণীতা। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন গোরা, ঘরে বাইরে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন কপাল কুণ্ডলা, আনন্দমঠ। মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন পদ্মা নদীর মাঝি এবং পুতুল নাচের ইতিকথা। কিছু গুরুত্বপূর্ণ সাহিত্যিকের গুরুত্বপূর্ণ উপন্যাসের নামগুলো এখানে দেওয়া হলো। 27, চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় সংঘটিত হয়েছিল? ভিভিআই করে ফেলো। তো সঠিক উত্তর হবে অপশন বি, কাশ্মীরে। কত সালে? 72 এডিতে। দেখো, চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয় কাশ্মীরে কনিষ্কের আমলে। মহাযান প্রচার হয় এবং 72 এডিতে। সালগুলো মনে রাখবেন। প্রথম সম্মেলন হয় রাজগৃহতে অজাতশত্রুর আমলে। কত সালে? 483 খ্রিস্টপূর্বাব্দে। দ্বিতীয় সম্মেলন হয় বৈশালীতে কালাশোকের আমলে। কত সালে? 383 খ্রিস্টপূর্বাব্দে। তৃতীয় সম্মেলন হয় পাটলিপুত্রে অশোকের আমলে। কত সালে? 250 খ্রিস্টপূর্বাব্দে। তো এই সালগুলো কিন্তু খুবই খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। 28, সুলতান মাহমুদের পিতার নাম কি? তো সঠিক উত্তর হবে অপশনে সবুক্তগিন হয়ে যাবে সুলতান মাহমুদের পিতার নাম। 29, নিউট্রনকে আবিষ্কার করেন নিচের কোন বিজ্ঞানী? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জেমস চ্যাডউইক। তিনি নিউট্রন আবিষ্কার করেন। দেখো, জেমস চ্যাডউইক নিউটন আবিষ্কার করেন 1932 সালে এবং নোবেল বিজয়ী। আর্নেস্ট রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেন, পরমাণুর মডেলও তিনি দেন। নিলস বোর পরমাণুর বোর মডেল প্রদান করেন। জে জে থমসন তিনি ইলেকট্রন আবিষ্কার করেছিলেন এবং রবার্ট মিলিগান ইলেকট্রনের চার্জ তিনি পরিমাপ করেছিলেন। 30 নম্বর প্রশ্ন, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশন বি, রাজা রামমোহন রায়। কত সালে? 1828 সালে। দেখো, রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ 1828 সালে তিনি প্রতিষ্ঠা করেন। সতীদাহ প্রথার তিনি বিলোপ ঘটান। তারপর দেখো, দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহর আইন প্রচার করেন। কেশবচন্দ্র সেন ভারত ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। 31 নম্বর প্রশ্ন, দিলওয়ারা মন্দির কোন রাজ্যে অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে, দেখো, অপশন সি, রাজস্থানে অবস্থিত রয়েছে দিলওয়ারা মন্দির। দেখো, দিলওয়ারা মন্দির অবস্থিত রয়েছে রাজস্থানের মাউন্ট আবুতে। এটি একটি জৈন টেম্পল। খাজুরাহোতে খাজুরাহো মন্দির অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশে, হিন্দু এবং জৈন মন্দির এটি। কোণার্কের যে সূর্য মন্দির সেটি অবস্থিত রয়েছে উড়িষ্যাতে, এটা একটা সূর্য মন্দির। মহাবলীপুরম মন্দির অবস্থিত রয়েছে তামিলনাড়ুতে, পল্লব স্থাপত্য একটি। ইলোরার যে মন্দির সেটি অবস্থিত রয়েছে মহারাষ্ট্রে। বৌদ্ধ, হিন্দু, জৈন তিন প্রকারেরই এখানে ধর্ম দেখতে পাওয়া যায় এই গুহাতে। 32 নম্বর প্রশ্ন, কোন দেশ রেইনবো নেশন নামে পরিচিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, দক্ষিণ আফ্রিকা। 33 নম্বর প্রশ্ন, তহকক ই হিন্দ এই বইটি কার লেখা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
সঠিক উত্তর হবে অপশানে আল বিরনি। এবং ইবন বতুতার দুটো গুরুত্বপূর্ণ বই অলরেডি আমি করিয়েছি, এক হচ্ছে সফরনামা এবং কিতাব উল রাহিলা। 34 নম্বর প্রশ্ন, কত সালে প্রথম সংবিধান সংশোধন করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি 1951 সালে। দেখো, প্রথম সংশোধনী 1951 সালে করা হয়, মৌলিক অধিকারে সংশোধন করা হয় কিছুটা। তারপর দেখো 42তম সংবিধান সংশোধনী খুবই ইম্পর্টেন্ট, 1976 সালে করা হয়, সংবিধানের বৃহত্তম সংশোধনী এটা। তারপর দেখো 44তম সংবিধান সংশোধনী 1978 সালে হয়, সম্পত্তির অধিকারকে বাতিল করে দেওয়া হয়। 73তম সংবিধান সংশোধনী 1992 সালে হয়, পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক তকমা দেওয়া হয়। এবং 74তম সংবিধান সংশোধনী এটাও 1992 সালে করা হয়, নগরপালিকা অর্থাৎ মিউনিসিপ্যালিটি এর মধ্যে চলে আসে। 35, ভারতীয় সংবিধানে কত প্রকার জরুরি অবস্থার কথা বলা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি 3 প্রকার। কি কি? দেখো, জাতীয় জরুরি অবস্থা ধারা 352, যুদ্ধ বা বিদ্রোহের সময় এটা করা হয়ে থাকে। রাজ্য জরুরি অবস্থা ধারা 356, সাংবিধানিক ব্যর্থতার ক্ষেত্রে কোনো একটা রাজ্যের ওপর শাসন ব্যবস্থা চালানো হয়। আর আর্থিক জরুরি অবস্থা ধারা 360, অর্থনৈতিক সংকট, এখনো পর্যন্ত অর্থনৈতিক বা এই আর্থিক জরুরি অবস্থা একবারও লাগু হয়নি। আচ্ছা, জরুরি অবস্থা যেটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা 1975 সালে করা হয় ইন্দিরা গান্ধীর আমলে, এবং ধারা 356 সব থেকে বেশি ব্যবহৃত হয়, অর্থাৎ রাজ্য জরুরি অবস্থা, এবং বিভিন্ন রাজ্যে রাষ্ট্রপতি শাসন চালানোর জন্য এই ধারা ব্যবহৃত হয়ে থাকে। 36, ভারতের সর্বোচ্চ সাহসী সম্মান নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে অপশনে পরমবীর চক্র। দেখো ডিটেলসে, পরমবীর চক্র হচ্ছে যুদ্ধকালীন সর্বোচ্চ সম্মান, মহাবীর চক্র হলো দ্বিতীয় সর্বোচ্চ যুদ্ধকালীন সম্মান, বীর চক্র তৃতীয় সর্বোচ্চ যুদ্ধকালীন সম্মান, অশোক চক্র শান্তিকালীন সর্বোচ্চ সম্মান, কীর্তি চক্র শান্তিকালীন দ্বিতীয় সম্মান। 37, মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম কি? বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশানে জুনা খান। নেক্সট 38 নম্বর প্রশ্ন, কোন ছবি প্রথম ফিল্ম ফেয়ার পুরস্কার পায়? ফিল্ম ফেয়ার পুরস্কার 1954 সাল থেকে দেয়া শুরু হয়, এবং প্রথম কোন ছবিতে পাই সেটা হয়ে যাবে অপশন বি 2 বিঘা জমিন। 39, টাইটানিক ছবির পরিচালক কে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জেমস ক্যামেরন। 40 নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন, জাতীয় উন্নয়ন পরিষদ কবে গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি 1952 সালে। দেখো, জাতীয় উন্নয়ন পরিষদ 1952 সালে তৈরি হয়, পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন এর কাজ। পরিকল্পনা কমিশন তৈরি হয় 1950 সালে, অর্থনৈতিক পরিকল্পনার জন্য এই পরিকল্পনা কমিশন আসে। নীতি আয়োগ তৈরি হয় 2015 সালে, পরিকল্পনা কমিশনের স্থলাভিষিক্ত হয়, অর্থাৎ আগে পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলতো, তার বদলে 2015 সাল থেকে নীতি আয়োগ আসে। আচ্ছা, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 থেকে 56 পর্যন্ত চলে। কৃষি উন্নয়ন ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য, এবং এটা ছিল হ্যারোড ডোমার মডেল। পরীক্ষায় প্রশ্ন আছে কোন মডেল? হ্যারোড ডোমার মডেল। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল শিল্প উন্নয়নের উপর জোর দিয়েছিল
1956 থেকে 61 সাল পর্যন্ত চলেছিল এবং এটা ছিল পিসি মোহালানবিস মডেল। ওকে, তো এই ছিল 40টা প্রশ্ন এবং আজকের ক্লাসের এবার যে দুটো হোমওয়ার্ক রয়েছে দেখে নেব। দেখো প্রশ্ন নাম্বার 1, পাখির পায়ের ন্যায় বদ্বীপ কোথায় দেখতে পাওয়া যায়, নিচের কোন নদীতে? ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক রইল। দ্বিতীয় হোমওয়ার্ক, ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা নিচের কোন ব্যক্তি? এই দুটো হোমওয়ার্কের সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে ক্লাসগুলো এভাবে ফলো করতে হবে। এখান থেকে অনেক অনেক প্রশ্ন আমাদের প্র্যাকটিস হবে, রিভাইজ হবে এবং প্রচুর পরিমাণে আমরা এক্সট্রা নোটস দেখি, সেখান থেকে অনেক তথ্য জানতে পারবে, পরীক্ষাতে এখান থেকে অনেক কমন পাবে। ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে স্পেশাল 70 দিনের চ্যালেঞ্জ কোর্স এবং এসআই পরীক্ষাকে লক্ষ্য করে 50 দিনের ক্র্যাশ কোর্স, যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও 9647553612 নাম্বারে যোগাযোগ করে, বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং সিআরপি একাডেমিতে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি, প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।